নেপোলিয়ন হিলের একটা অসাধারণ বই আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। প্রায় ১০০ বছর হতে চলল, কিন্তু আজও লক্ষ লক্ষ মানুষকে এই বইটা অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। আজকের এই আলোচনায় আমরা এই বইটার একেবারে গভীরে যাব এবং সেই বিখ্যাত রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করব, যেটা অ্যান্ড্রু কার্নেগি নিজে নেপোলিয়ন হিলকে বলেছিলেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন, বইয়ের শুরুতে নেপোলিয়ন হিল একটা ধাঁধা তৈরি করে দিয়েছেন। তিনি বলছেন এই বইটাতে একটা দারুণ শক্তিশালী গোপন ফর্মুলা আছে, কিন্তু সেটা কোথাও সরাসরি বলা নেই। ব্যাপারটা অনেকটা পাঠকের জন্য একটা চ্যালেঞ্জের মতো, খুঁজে বের করার চ্যালেঞ্জ। আর এই রহস্য নাকি শুধু তাদের কাছেই ধরা দেয় যারা সত্যি এটা খোঁজে এবং এর জন্য প্রস্তুত। তো এই পুরো গল্পের শুরুটা হয়েছিল অ্যান্ড্রু কার্নেগিকে দিয়ে। তিনি ছিলেন তার সময়ের বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি, আর তিনি তরুণ নেপোলিয়ন হিলকে এমন একটা দায়িত্ব দেন যা হিলের গোটা জীবনটাই বদলে দিয়েছিল। একবার ভাবুন তো ব্যাপারটা। মিশনটা ছিল আমেরিকার ৫০০রও বেশি সফল মানুষের ইন্টারভিউ নেয়া, আর তারপর তাদের সবার সাফল্যের পেছনের কারণগুলোকে একটা মাত্র ফর্মুলায় নিয়ে আসা। মানে একটাই প্রশ্ন ছিল, সেই গোপন ফর্মুলাটা আসলে কি, যা তারা সবাই ব্যবহার করে সফল হয়েছেন। তাহলে সেই গোপন রহস্যের প্রথম সূত্রটা কি? হিলের মতে যে কোনো বড় সাফল্যের শুরুটা হয় ঠিক এইখান থেকেই। এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা দরকার, সাধারণ চাওয়া আর তীব্র আকাঙ্ক্ষা কিন্তু এক জিনিস নয়। হিল বলছেন এটা কোনো সাধারণ ইচ্ছা বা আশা নয়, এটা হলো একটা তীব্র জ্বলন্ত আবেগ যা অন্য সব কিছুকে ছাড়িয়ে যায়। বলতে পারেন এক ধরনের জুনুন, যা ছাড়া সাফল্য প্রায় অসম্ভব। এই তীব্র আকাঙ্ক্ষার সবচেয়ে ভালো উদাহরণগুলোর একটা হল এডউইন সি বার্নসের গল্প। তার জীবনে একটাই স্বপ্ন ছিল, বিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসনের বিজনেস পার্টনার হওয়া। ভাবুন একবার, বার্নসের সামনে কত বড় বাধা ছিল। পকেটে টাকা নেই, এডিসনের সাথে কোনো পরিচয়ও নেই, কিন্তু তার সংকল্প ছিল একেবারে ইস্পাতের মতো কঠিন। তিনি একটা মালবাহী ট্রেনে চড়ে বসেছিলেন, শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তার জেদটা ঠিক কতটা শক্তিশালী ছিল তা এখান থেকেই বোঝা যায়। বইটাতে একটা দারুণ কথা বলা আছে, নিজের ফেরার জাহাজটা পুড়িয়ে দেওয়া। বার্নস ঠিক এটাই করেছিলেন। তিনি নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন যেখান থেকে সফল হওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। যেত নয়তো শেষ হয়ে যাও, এই অপ্রতিরোধ্য মানসিকতাই ছিল তার আসল চালিকা শক্তি। বেশ, এই তীব্র আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য হিল কিন্তু ৬টা একদম পরিষ্কার ধাপের কথা বলেছেন। প্রথমত, ঠিক কত টাকা দরকার সেই পরিমাণটা একদম নির্দিষ্ট করতে হবে। দ্বিতীয়ত, এর বিনিময়ে কি পরিশ্রম বা সেবা দেয়া হবে সেটাও ঠিক করতে হবে। তৃতীয়ত, একটা ডেডলাইন বা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে। চতুর্থ, একটা সুস্পষ্ট পরিকল্পনা করে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে হবে। এরপর পুরো পরিকল্পনাটা পরিষ্কার করে লিখে ফেলতে হবে। আর সবশেষে ওই লেখাটা প্রতিদিন অন্তত ২বার জোরে জোরে পড়তে হবে, যাতে এটা অবচেতন মনে গেঁথে যায়। এটা শুধু স্বপ্ন দেখা নয়, এটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটা কার্যকর রোডম্যাপ। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। শুধু তীব্র আকাঙ্ক্ষা থাকলেই তো হবে না, তাই না? এর সাথে আরও কিছু একটা লাগবে, আর সেটাই হলো আমাদের দ্বিতীয় সূত্র। হিলের মতে বিশ্বাস কোনো ঐশ্বরিক বা অলৌকিক ব্যাপার নয়, এটা পুরোপুরি একটা মানসিক অবস্থা। এমন একটা গভীর প্রত্যয় যা চেষ্টা করলে নিজের ভেতরেই তৈরি করা যায়। আর এই বিশ্বাস তৈরি করার মূল কৌশলটাই হল অটো সাজেশন। এর মানে হলো নিজের অবচেতন মনকে বারবার ইতিবাচক কথা বলে সাফল্যের জন্য প্রস্তুত করা। ব্যাপারটা অনেকটা নিজের মনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করার মতো। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, শুধু মুখে বললেই কিন্তু হবে না। হিল জোর দিয়ে বলেছেন চিন্তার সাথে গভীর আবেগ আর অনুভূতি মেশাতে হবে, কারণ আমাদের অবচেতন মনটা যুক্তির থেকে আবেগের ভাষা অনেক ভালো বোঝে। আচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা আছে, অটুট বিশ্বাসও তৈরি হলো, কিন্তু এই দুটোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে গুণটা সবচেয়ে বেশি দরকার সেটাই হলো আমাদের তৃতীয় এবং শেষ সূত্র। অধ্যবসায় জিনিসটা কতটা জরুরি তা বোঝানোর জন্য হেল একটা দারুণ গল্প বলেছেন।
ইউ ডার্বি নামে এক ভদ্রলোক সোনার খনিতে কাজ করতে গিয়ে হাল ছেড়ে দিয়েছিলেন। আর মজার ব্যাপার হলো, তিনি যেখানে খোঁড়া বন্ধ করেছিলেন তার মাত্র ৩ ফুট নিচেই ছিল বিশাল সোনার ভাণ্ডার। এই গল্পটা বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে, অস্থায়ী পরাজয় আর স্থায়ী ব্যর্থতা। দেখুন, হেরে যাওয়া মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়, এটা বরং একটা সংকেত যে আপনার পরিকল্পনায় হয়তো কোনো সমস্যা আছে। আসল ব্যর্থতা তো তখনই আসে যখন কেউ চেষ্টা করায় পুরোপুরি ছেড়ে দেয়। অধ্যাবসায়ের সেরা উদাহরণ কে হতে পারে? টমাস এডিসন। তিনি লাইট বাল্ব আবিষ্কার করার আগে প্রায় 10,000 বার অস্থায়ী পরাজয়ের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি, শেষ পর্যন্ত কিন্তু সফল হয়েছিলেন। বেশ, তাহলে আমরা 3টি মূল সূত্র পেয়ে গেছি। এবার এই সূত্রগুলোকে যদি এক জায়গায় আনা যায়, তাহলেই আমরা কার্নেগির সেই বহু প্রতীক্ষিত গোপন রহস্যটা জানতে পারব। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো? প্রথমত, একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত, সেই লক্ষ্য অর্জন করা যাবেই এই নিয়ে অটুট বিশ্বাস। আর তৃতীয়ত, পথে যতই বাধা আসুক না কেন, লেগে থাকার মতো অটল অর্ধবসায়। এই 3টেই হল সেই গোপন রহস্যের মূল ভিত্তি। কিন্তু হিল এখানে একটা কথা খুব পরিষ্কার করে দিয়েছেন। এই রহস্যটা কোনো একটা জাদুকরী শব্দ বা মন্ত্র নয়, এটা আসলে একটা শক্তিশালী দর্শন, একটা মানসিকতা যা বাকি সব নীতিকে এক সুতোয় বাঁধে এবং সেগুলোকে কার্যকর করে তোলে। এবং অবশেষে সেই গোপন রহস্যটা উন্মোচিত হল। হিল বিখ্যাত ইনভিক্টাস কবিতার এই লাইন দুটোকে ব্যাখ্যা করে বলেছেন, আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক, কারণ আমাদের নিজেদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। সুতরাং পুরো বইটার মূল কথা বা চূড়ান্ত রহস্যটা হল নিজের মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যখন কেউ নিজের চিন্তাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে স্থির রাখতে পারে, তখনই সে আকাঙ্ক্ষা, বিশ্বাস আর অধ্যাবসায়ের শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো কিছু অর্জন করতে পারে। আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। নেপোলিয়ন হিল তার পাঠকদের কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলেন, সেই একই প্রশ্ন আজ সবার জন্য। গোপন সূত্রটা এখন একেবারে পরিষ্কার। আসল প্রশ্ন হল, এই দর্শনকে নিজের জীবনে প্রয়োগ করার জন্য কে কতটা প্রস্তুত।